আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মার্কেটিং ডিপার্টমেন্টের ট্যাক্স পরীক্ষাটি সংগঠিত হয়েছে। কোয়েশ্চেন খুবই স্ট্যান্ডার্ড ছিল, যেরকম কোয়েশ্চেন আসলে করা উচিত সেরকমই হয়েছে। তো ম্যাথের যে কোয়েশ্চেনগুলো আসছে তার মধ্যে মোটামুটি সবগুলোই ইজি আসছে। একটা হচ্ছে মূল্য সংযোজন করে, এটা আমাদেরকে ইংলিশে সলভ করতে হয়েছে। তবে এই যে গৃহ খাতের যে ম্যাথটা, এটা একটু ঘোরাই দিছে, একটু। সচরাচর আসলে এইভাবে ম্যাথ দেয় না, একটু ঘোরাই দিছে। তো এটা করতে গিয়ে অনেকে হয়তো বা একটু ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা, চলেন আমরা একটু ম্যাথটা সলভ করে দেখি যে আসলে কি বলছে, এবং আপনারা একটু মিলাই নিয়েন যে কার হয়েছে। তো চলেন আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। বলেছে যে জনাব আবুল হাসান ঢাকার মোহাম্মদপুরে একটি 5 তলা বাড়ির মালিক। তার মানে তার বাড়িটা হচ্ছে কত তলা? 5 তলা, রাইট? 5 তলা একটা বাড়ি। 2 3 4 5 তলা একটা বাড়ি। ওকে। তিনি দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন। তার মানে এই যে দ্বিতীয় তলা, এখানে সে নিজে বসবাস করেন। তার মানে সে ভাড়া দিছে কতটা? এই 4টা ফ্ল্যাট। বলছে যে এবং অবশিষ্ট 4টি ফ্ল্যাট প্রতিটি মাসিক 20,000 টাকায় ভাড়া দেন। মানে প্রত্যেকটা ফ্ল্যাট তিনি মাসে 20,000 টাকায় ভাড়া দিছে। তার মানে এইটারও ভাড়া 20,000, এইটারও 20,000, এইভাবে 4টাই সে কত টাকায় ভাড়া দিছে? মাসিক 20,000 টাকায় ভাড়া দিছে। ওকে। বাড়িটির পৌরমূল্য 10 লক্ষ টাকা, এবং এখানে কিছু খরচ দিয়ে দিছে আমাদেরকে। বলছে মেরামত ব্যয় 2,20,000, পৌরকর 25,000, গৃহ নির্মাণ ঋণের সুদ দেওয়া আছে 30,000, আইন খরচ দেওয়া আছে 10,000, এবং বলছে যে বাড়িটির যে চতুর্থ তলা, আচ্ছা বাড়িটির যে চতুর্থ তলা সেটি 2 মাস কি ছিল? খালি ছিল। ওকে সরি, আমি 2 তলায় তিনি নিচে থাকেন না, আমি চতুর্থ তলায় দিয়ে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমরা ধরে নিলাম, ব্যাপার না। চতুর্থ তলা 2 মাস কি ছিল? খালি ছিল। ওকে। এখন আমাদেরকে বলছে 23-24 আয় বর্ষে মোট আয় ও কর দায় নির্ণয় করো। সো আমাকে মোট আয়ও বের করতে হবে, কর দায়ও বের করতে হবে। তাহলে চলেন আমরা শুরুতে আমরা কি জানি। সো আমাদেরকে কিন্তু এই যে টেবিলটাতে করদাতা আয় বর্ষ কর বর্ষ থাকবে, ভাড়া হতে মোট আয় নির্ণয়, আয় বর্ষ 22-23, কর বর্ষ 23-24। ওকে। এবং ভাড়া হতে আয়ের যে ধারাটা কত 35 থেকে 39, সেটাও কিন্তু আমাদেরকে লিখতে হবে। এগুলো না লিখলে কিন্তু নাম্বার দেয় না। ওকে, আসেন এবার শুরুতে আমরা যাই। আমরা জানি যে শুরুতে কি পয়েন্ট থাকে? প্রাপ্ত ভাড়া, অর্থাৎ তার 1 বছরের টোটাল ভাড়া কত আসছে এই বাড়ি থেকে, সেটা আমাদের হিসাব করতে হবে, তাই না? তাহলে প্রাপ্ত ভাড়া বলছে যে 4টা ফ্ল্যাট মাসিক 20,000 টাকায়। তার মানে একটা ফ্ল্যাট থেকে মাসে ভাড়া আসে কত? 20,000। ফ্ল্যাট কয়টা? 4টা। তার মানে 4টা ফ্ল্যাটের মাসিক ভাড়া টোটাল কত? 80,000। আমরা বের করতেছি 1 বছরে, তার মানে 12 দিয়ে গুণ, তাই না? তাহলে 80,000 ইন্টু 12 কত আসে দেখেন তো? ইন্টু 12 আমাদের আসতেছে হলো 9,60,000 টাকা। ওকে। এই টাকাটা আমরা কোথায় লিখি? এইখানে লিখি, 9,60,000 টাকা। এবার এই টাকাটার সাথে আমাদেরকে তুলনা করতে হবে। কি তুলনা করতে হবে? পৌরমূল্য অথবা দিয়ে, রাইট? অথবা পৌরমূল্য। এখন পৌরমূল্য কত টাকা বলেন তো? 10 লক্ষ টাকা। যদি পুরো বাড়িটা ভাড়া হইতো তাহলে 10 লক্ষই আমরা এখানে বসাই দিতাম। কিন্তু যেহেতু তো বাড়িটা পুরোটা ভাড়া হয় নাই, তার মানে আমাকে দেখতে হবে যে কতটুকু ভাড়া হয়েছে। দেখেন টোটাল 5 তলা, ভাড়া দিছে 4টা, তার মানে 5/4 অংশ তার ভাড়া হয়েছে, তাই না বিষয়টা? তার মানে আমাদেরকে 5 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে আসেন তো 10 লক্ষ ইন্টু 4 মানে 40 লক্ষ, 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে? 8 লক্ষ টাকা আসতেছে, রাইট? 8 লক্ষ আসতেছে। ওকে। এবার এখান থেকে আমরা কি পাবো বলেন তো? বার্ষিক মূল্য পাবো না? আমরা কিন্তু এখান থেকে বার্ষিক মূল্যটা বের করতে পারবো। বার্ষিক মূল্য আমরা জানি, বার্ষিক মূল্য হচ্ছে এই প্রাপ্ত ভাড়া এবং পৌর মূল্যের মধ্যে যেটি বড়, যেটি কি বড়, সেটি হচ্ছে কি বার্ষিক মূল্য হয়, রাইট? তাহলে বার্ষিক মূল্য কোনটা আসবে? অবশ্যই 9,60,000 আসবে না বলেন তো? 9,60,000 টাকা আসবে, তাই তো বিষয়টা। এইবার আসেন, এইবার এই বার্ষিক মূল্য থেকে আমাকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন তো? ওই যে শূন্যতা ভাতা, আমরা জানি বার্ষিক মূল্য থেকে কি দিতে হয়? বাদ দিতে হয়। তাহলে শূন্যতা ভাতা, এটার নাম যে আসলে শূন্যতা ভাতা কেন দেয় আমি বুঝি না।
ওকে, শূন্যতা ভাতা। তাহলে কত টাকা শূন্যতা ভাতা বলেন তো? বলছে চতুর্থ তলা 2 মাস খালি ছিল। আচ্ছা, আমি এখানে চতুর্থ তলাতে তার আমি ধরে বলছি। আচ্ছা, সমস্যা নাই, চতুর্থ তলা মানে যে কোনো একটা ফ্ল্যাট আমরা ধরে নিলাম যে এইটা 2 মাস কি ছিল, খালি ছিল 2 মাস। তাহলে একটা ফ্ল্যাটের মানে চতুর্থ তলা থেকে তার মাসে ভাড়া আসে কত? 20,000 টাকা না? এটা খালি ছিল কয় মাস? 2 মাস না? তার মানে 20,000কে 2 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই টাকাটা আমাকে কী করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে 40,000 টাকা কী হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে 9,60,000 থেকে 40 চলে গেলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে কত? 9,20,000 টাকা, তাই তো? আর এই 9,20,000 টাকায় কি আমার মোট ভাড়া মূল্য না? মোট ভাড়া মূল্য অথবা মোট অর্জিত ভাড়া আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মোট ভাড়া মূল্য আমরা পেয়েছি এই টাকাটা, রাইট? এইবার এই হচ্ছে তার টোটাল বছরের আয়। এখন এখান থেকে আমাদেরকে কী দিতে হবে? অনুমোদনযোগ্য খরচগুলো মাইনাস করে দিতে হবে না? বলেন তো। তাহলে বাদ করে দিব আমরা কি? যে অনুমোদনযোগ্য খরচ। আমরা জানি যে গৃহ খাতের বা ভাড়া হতের অঙ্কগুলোর একটা কমন খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। চোখটা বন্ধ করে এটা আমরা বসাই দিব। মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে সেটা কত? আবাসিক যেহেতু ভাড়া দিয়েছে, তাহলে এই যে মোট ভাড়া মূল্য আমরা পেয়েছি 9,20,000, এই 9,20,000-এর কত পার্সেন্ট? 25% না? মুখস্থ লিমিট, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে 9,20,000-এর 25%, তাহলে কত আসতেছে? 9,20,000-এর 25% আসতেছে হলো 2,30,000 টাকা। 2,30,000 টাকা। সো এটা হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। এবার দেখেন, আমরা জানি মেরামত রক্ষণাবেক্ষণ খরচের আন্ডারে কিছু পয়েন্ট আছে। সো ওই পয়েন্টগুলো যদি আমাদের কোয়েশ্চেনে থাকে সেগুলো কিন্তু আমরা কি করব না? আনবো না। তাহলে কোন কোন পয়েন্ট আমরা জানি? এই যে মেরামত ব্যয়, এটা কিন্তু এইটার আন্ডারে আসছে। আর এই যে আইন খরচ, এইটাও কিন্তু এই মেরামত রক্ষণাবেক্ষণে চলে আসছে। তার মানে এই দুইটা পয়েন্ট আর আমরা এখানে কি করব না? ইনক্লুড করব না। এইবার যে বাকি দুইটা আছে, কি কি আছে? পৌরকর আর গৃহ নির্মাণ ঋণের সুদ। তাহলে 2 নম্বর আমরা পৌরকরকে আনতে পারি। তাহলে পৌরকর, বলেন তো পৌরকর কতটুকু? 25,000 টাকা, রাইট? কিন্তু 25,000-ই কি আসবে অনুমোদনযোগ্য? না, বাড়িটা যতটুকু ভাড়া হয় ততটুকুর জন্যই কি হয়? খরচগুলো অনুমোদনযোগ্য হয়। তাহলে ওই যে আগের মতোই পৌর মূল্যটাকে আমরা যেভাবে করেছিলাম 5/4, এই কাজটা আমরা এখানে কি করব? তাহলে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 5,000, 4 5 কত? 20। তাহলে 20,000 টাকা হচ্ছে পৌরকর হিসেবে কি হবে? অনুমোদনযোগ্য হবে। কেননা ওই বাড়িটা অংশ হয়েছে 5/4 অংশ, সেজন্য। ওকে, এবার আসেন, আর কি ছিল? ওই যে গৃহ নির্মাণ ঋণের সুদ। তো একইভাবে আমরা এই কাজটা করে দিব। গৃহ নির্মাণ ঋণের সুদ। তাহলে গৃহ নির্মাণ ঋণের সুদ কত টাকা বলছে? 30,000 টাকা না? এই 30,000-কেও আমরা একইভাবে কাজটা করব। তাহলে 30,000 ইন্টু 4/5, তাহলে 5 দিয়ে যদি কেটে দিই 6,000, 4 6 24,000 টাকা। তাহলে এই হচ্ছে তার টোটাল অনুমোদনযোগ্য খরচ। এবার আমরা এগুলো একটু যোগ করে দিই। তাহলে কত আসতেছে? 2,30,000 আর 20, 2.5 লক্ষ, 2,50,000, 2,74,000 টাকা। 2,74,000 টাকা। সো এই হচ্ছে তার অনুমোদনযোগ্য কি? খরচ। এইবার এই যে টোটাল আয় ছিল, মোট ভাড়া মূল্য 9,20,000, এই মোট ভাড়া মূল্য থেকে আমরা 2,74,000 টাকা কী করে দিব? মাইনাস করে দিব। তাহলে 9,20,000 মাইনাস 2,74,000, তাহলে মাইনাস করলে থাকতেছে আমাদের 6,46,000 টাকা। ওকে, সো এই হচ্ছে তার মোট কি আয় ভাড়া হতে। ক্লিয়ার? সো দেন আপনি টেবিলটা কি করে দেন? ক্লোজ করে দেন। সো আমাদের কিন্তু মোট আয় নির্ণয় করা কি শেষ।
কি কঠিন লাগছে? ভাই কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। জাস্ট আপনাকে একটু মানে ধরে নিতে হবে বিষয়টা একটু, ঠিক আছে? আগের মতোই। ওকে, এবার আসেন আমরা কর দায়টা বের করে ফেলি। ওকে, চলেন আমরা কর দায়টা এবার বের করব, ঠিক আছে? তাহলে কর দায় কীভাবে বের করতে হবে আমরা আগে দেখি যে আমাদের টোটাল আয়টা কত পাইছি আমরা, 6,46,000 টাকা, তাই না? তাহলে আসেন, তাহলে আমরা জানি যেহেতু আবুল হাসান প্রাপ্তবয়স্ক পুরুষ, তাহলে মোট আয়ের প্রথম কত লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি বলেন তো? মোট আয়ের 3.5 লক্ষ টাকা না? 3,50,000 টাকা উপর কি ট্যাক্স ফ্রি, তার মানে 0% ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তাহলে তার টোটাল আয় কত ছিল? 6,46,000 টাকা। এই টাকাটার, এই যে টাকাটা এখান থেকে প্রথম 3.5 লক্ষ টাকা আমরা নিয়ে আসছি, এটার উপর 0% ট্যাক্স ফ্রি, তাহলে এখান থেকে 3.5 লক্ষ চলে গেছে। তাহলে যদি চলে যায় তাহলে আর কত থাকতেছে? 2,96,000 টাকা না? এইবার এই 2,96,000 এখান থেকে আনতে হবে কত টাকা বলেন তো? লিমিট কি আমাদের? পরবর্তী 1 লক্ষ টাকার উপর, রাইট? 1 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট দিতে হয়? 5%। তাহলে কত টাকা দিতে হবে? 5,000 টাকা তার কর দায় আসে। এবার আসেন 1 লক্ষ মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস করে দিব 1 লক্ষ। তাহলে যদি দেই বাকি থাকতেছে কত টাকা? 1,96,000 টাকা, রাইট? এইবার আমরা জানি পরের লিমিট হচ্ছে কত বলেন তো? পরের লিমিট হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা আনতে হবে, কিন্তু তার হাতে কি 3 লক্ষ টাকা আছে? নাই, তার কাছে আছে এবার অবশিষ্ট কত? 1,96,000। তাহলে এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট টাকা। তাহলে অবশিষ্ট 1,96,000 টাকার উপর কত পার্সেন্ট দেওয়া লাগে বলেন তো? 10% না? তাহলে 1,96,000 10% আমাদের কত আসতেছে? 19,600 টাকা। 19,600 টাকা, বুঝতে পারছেন? তাহলে এইবার এই হচ্ছে তার টোটাল কর দায়ের পরিমাণ। তাহলে 19,600 আর 5,000 যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসতেছে? 24,600 টাকা। সো এই হচ্ছে তার মোট কর দায়, অর্থাৎ 24,600 টাকা তার কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। সো আশা করি অনেকের হয়েছে, সো যাদের হয় নাই তারা একটু বুঝে নেবেন ভালো মতো যে ভুলটা কোথায় হয়েছে আপনাদের।